মন রে কৃষিকাজ জানো না। আজকে আমাদের এখানে ছুটি। আমি যে দেশে রয়েছি, তো ভাবলাম ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা অডিও বানানো যেতেই পারে দিনের বেলা। আমার গতকালের এক অডিও শুনে এক ইস্টবেঙ্গল ফ্যান লিখেছিলেন যে কিভাবে মার্চেন্ডাইজিং করা যায়, এই নিয়ে যদি কিছু বলি। এই বিষয়ে আমাদের রামপ্রসাদের একটা গান, একটা লাইন মনে পড়ছে। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। তারপর লাইন কি? এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কি বলছে? এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না। তা আমাদের এখানে না প্রচুর ইউটিউব চ্যানেল আছে, মানে আমাদের ইস্টবেঙ্গল সংক্রান্ত। সেখানে আমি দেখেছিলাম যে আহ, এই আগের সিজনের শুরুর মুখে অনেক কথাবার্তা হতো। অনেক ইস্টবেঙ্গল ফ্যান যারা বিদেশে আছে বা বিদেশে মানে কর্মসূত্রে আছে, তারা অনেক প্রেজেন্টেশন, অনেক আইডিয়াস দিয়েছে কিভাবে মার্চেন্ডাইজিং করা যায়, রেভিনিউ জেনারেট করা যায়। আমি শুনতাম, আমি সবার কথাই শুনি, মানে যারা গালমন্দ করে সেটাও শুনি, যারা ভালো কিছু বলার চেষ্টা করে সেটাও শুনি। কলকাতায় বসে যে বলছে সেটাও শুনি, বম্বেতে বসে বলছে শুনি, বস্টনে বসে বলছে শুনি, সেটাও শুনি। শুনি মানে যতটা সম্ভব। তা ম্যাক্সিমাম যেসব আইডিয়াস লোকে দেয় দেশ থেকে বা বিদেশ থেকে, সেগুলো না ঠিক ফিজিবিলিটি স্টাডি করে না তারা, বা ভায়াবিলিটি। কী হয়, কেউ ধরুন আমেরিকাতে রয়েছে, সবাই নয়, সে একটা আমেরিকান সেট আপে কিছু জিনিস দেখছে, বা যে ধরুন ইউরোপে রয়েছে বা ইউরোপিয়ান ফুটবল ফলো করে, সেই ইউরোপের কিছু জিনিস দেখে ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, এদের কিছু জিনিস দেখে বলে এইগুলো করা উচিত। কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কোন দেশের হয়ে কোনো একটা সমাধানের চেষ্টা করছেন। সমস্ত আইডিয়াজই আপনি কোনো না কোনোভাবে প্রয়োগ করতে পারেন, কিন্তু তার প্রয়োগ রীতির মধ্যে একটা কাস্টমাইজেশন দরকার। কেন ভারতের যেই সামাজিক অবস্থা, যে রাজনৈতিক পটভূমি, এই পুরো মানে যত মানে সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ আছে, সেটা তো অন্য দেশের সমান নয়। তো সেইটা মাথায় রেখে কিন্তু এই আইডিয়াসগুলো জেনারেট করা বা রিফাইন করা দরকার আছে। তো আমার মনে হয় এগুলো পরের বিষয়। সবার আগে তো আপনাকে ক্লাবটাকে ঠিকঠাক করে পরিচালনা করতে হবে, এবং সেইটা নিয়ে যেটা বলেছে আগের অডিওতে, চৈতন্য হোক সবার, সবার ফ্যানদের হোক, নিতুদের হোক, ইমামির লোকদের হোক। এবং চৈতন্য হলে তার পরবর্তী পদক্ষেপ আপনার মনটাকে আপনাকে কিন্তু কী করতে হবে চাষ করতে হবে। আপনার মনের মধ্যে তার সলিউশন আছে। কিন্তু কিছু ছোটো ছোটো উদাহরণ দিই, যেগুলো আগে বলেছি। আমি বেশি কিছু বলবো না, কেননা এখানে অত মাইক্রো লেভেলে গিয়ে কাজ নেই। আপনি ম্যাক্রো লেভেলে যদি ঠিকঠাক করে ব্যাপারটা বুঝতে পারেন যে কোথায় প্রবলেমটা, যে আপনি 2024 দাঁড়িয়ে আছেন, আপনার যেই ল্যান্ডস্কেপ ওটাকে আজ পুরোপুরি বদলে, আপনি যখন রাজত্ব করেছেন আইএসএল আসার আগে, তখন আপনার একচিটে আধিপত্য ছিল। আপনার মোহনবাগান, মোহামেডান, এই দু তিনটে, আর মাঝে মধ্যে উঠে আসতো কখনো জেসিটি 1-2 বছরের জন্য, জেসিটি বোধহয় 1 বছর, কখনো এফসি কোচি 2-3 বছর, কখনো মাহিন্দ্রা, কখনো ডেম্পো। তারা আবার কখনো একসাথে আসেনি। এই যে চারটে নাম বললাম, আই লিগে তারা একসাথে আসেনি, কখনো কখনো এসছে। এবং যখনই এসছে তারা, তখন কিন্তু ইস্টবেঙ্গল পিছিয়ে গেছে। ভাবুন, প্রথম বছর যখন ন্যাশনাল ফুটবল লিগ হলো, জেসিটি প্রথম এলো, এক গাদা টাকা নিয়ে এলো, ইস্টবেঙ্গল কিন্তু তখন কনফার্মড সেকেন্ড বয়। টুটু বসু চিমাকে ধার দিল, তবুও মানে শুরুর থেকে জানা গিয়েছিল ইস্টবেঙ্গলের কোনো চান্স নেই। কিন্তু সেই বছর চার্চিল ব্রাদার্স, আলেমাও চার্চিল,
উনি ফুটবলটা বেশ ভালো বোঝেন কিন্তু নিতু সরকার থেকে ফুটবলের ব্যাপারে অনেক বেশি ধুরন্ধর, মানে শার্প ব্রেন। উনি একগাদা আফ্রিকানকে নিয়ে এলেন এবং অনেক মানে অনামী ভারতীয় প্লেয়ার, জেসিডি ফাগোয়ারা যেখানে সব নামি দামি ভারতীয় প্লেয়ারকে নিয়েছে, পুরো টপ ক্রিম লেয়ারটাকে তুলে নিয়েছিল। বিজয়ন, আনচেরি, আইএম বাইচুং, কার্লটন চ্যাপম্যান, সবাই সেই মুহূর্তে তখন জেসিটিতে। সেকেন্ড র্যাঙ্ক সব ইন্ডিয়ানদের নিয়েছিল চার্চিল ব্রাদার্স। সেই সময় বোধহয় 4টে বিদেশি অ্যালাউড ছিল প্রথম একাদশে। আলেমাও চার্চিল কিন্তু কিছু আফ্রিকান প্লেয়ারদের ধরে আনলো, এনে দারুণ খেললো। চার্চিল ব্রাদার্সের জেতার কথা ছিল ন্যাশনাল ফুটবল লিগটা। লাস্ট ম্যাচে চার্চিল ব্রাদার্স বোধহয় স্টেট ব্যাঙ্ক, কোনো একটা ট্রাভাঙ্কোর না কোথাও দক্ষিণে একটা কোনো স্টেট ব্যাঙ্ক, নাম মনে পড়ছে না, তাদের সাথে ম্যাচটা জিতলেই জিতে যেত। সেই ম্যাচটা ড্র করলো, জেসিটি চ্যাম্পিয়ন হয়ে গেল। তার মানে বুঝলেন অনেক কম বাজেট নিয়েও কিন্তু সেই বছর পাল্লা দিয়েছিল। এবার আপনি যদি ওটা টুকে দেওয়ার চেষ্টা করেন, ভাবেন ও ওই করেছিল তাহলে আমাদেরও তাই করা উচিত, তাহলে হবে না। সেটা সেই সময় প্রযোজ্য ছিল, সেই সমাধানটা। আজকের দিনে তো আপনি ভালো আফ্রিকান প্লেয়ার আফ্রিকাতে পাবেনই না। যেমন আপনি পাঞ্জাবে গেলে পাঞ্জাবি পাবেন না, বিহারি পাবেন। পাঞ্জাবি পেতে গেলে আপনাকে কানাডায় যেতে হবে। ওরকম আফ্রিকান প্লেয়ারদের আপনি আর আফ্রিকায় পাবেন না। তারা সব দ্বিতীয়, তৃতীয়, প্রথম যত ডিভিশন আছে, ইউরোপের যত দেশ আছে, তার যত ক্লাব আছে, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। এরকম মানে ছোটো ছোটো মানে মাইক্রো লেভেলে গেলে তো মানে অন্তহীন একটা কমেন্ট্রি হয়ে যাবে। আরও ছোটো ছোটো এরকম অনেক বিষয় আছে যেখানে কিন্তু প্রচুর পয়সা আপনার লাগবে না, যা আছে তাতেই অনেকটা হবে। বা আমি বলছি অবশ্যই যে অর্থ লাগবে, কিন্তু তার সাথে অর্থহীন ভাবনা চিন্তা করা চলবে না। যেমন ধরুন, আমি যখন কলকাতায় গত 2 বছর একাধিকবার যেতে হয়েছিল বিভিন্ন ব্যক্তিগত কারণে, যখন দেখলাম আন্ডার-17 খেলছে বা RFDL এর টিমটা খেলছে বা আই লিগ 2তে খেলছে, কোনো পরিকল্পনা নেই কোচিংয়ে। আপনারা অনেকে বলেছেন ও এ বোধহয় মালায়ালি বিদ্বেষী, তাই বিনোকে নিয়ে খালি নিন্দে করে। না, আমি তো বলছি যে ইস্টবেঙ্গলের যতগুলো কোচ দেখেছি যারা বিভিন্ন ইউথ টিমে কাজ করছে, বিনো থেকে শুরু করে যত বাঙালি, আমি কারোর খেলার মধ্যে কোনো পরিকল্পনার ছাপ দেখিনি। একমাত্র দেবজিৎ রায়ের খেলাটা দেখার আগ্রহ ছিল বলে আন্ডার-17 ম্যাচটা দেখেছিলাম, মোহনবাগানের সাথে রিটার্ন ম্যাচটা। এই প্রসঙ্গে আরেকটা কথাও বলে দিই, আমি যে চ্যাট ফোরামটা চালাই সেখানে কিন্তু আমি প্রথম বলেছিলাম যে দেবজিৎ রয়কে নিয়ে এবার একটু নজর দেওয়া উচিত। যখন দেবজিৎ রয় 4টে গোল দিল মোহনবাগানের সাথে আন্ডার-17, পুরো ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিয়েছিল। যে স্থানীয় মিডিয়া আছে, কলকাতার স্থানীয় মিডিয়া, স্পোর্টস মিডিয়া এবং ফ্যান ক্লাবরা সবাই গুন্ডাজকে নিয়ে হইচই করছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা স্পোর্টস চ্যানেল খেলার কিছু গোলের অংশ দিয়েছিল। তো ওটা আমি যখন দেখলাম যে একটা তো দুর্দান্ত গোল করেছিল দেবজিৎ রায়, আর বাকি গোলের সময় দেখলাম ওরই কন্ট্রিবিউশন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন। তখন আমি কি করলাম, ওই অংশগুলো কাট করে একটা কোলাজ করে, ভিডিও কোলাজ করে শেয়ার করলাম টুইটার থেকে। তখন ওইটা নিয়ে কিন্তু সবাই শেয়ার করতে শুরু করলো। তারপর কিন্তু সবাই দেবজিৎ রায় করতে শুরু করলো। তো আমি যখন কলকাতায় গিয়েছিলাম তখন আন্ডার-17 ম্যাচটা দেখলাম, বেশ বাজে খেললো ইস্টবেঙ্গল, ম্যাচটা ড্র হলো, মানে কোনো পরিকল্পনার ছাপ নেই। কিন্তু তার মধ্যে ওই ইন্ডিভিজুয়াল আমি অবজার্ভ করছিলাম যে দেবজিৎ রায়ের খেলাটা মানে ওর মধ্যে বড় হওয়ার প্রবণতা আছে কিনা, বা যে বেসিক স্কিলটা আছে বা বেসিক এডুকেশনটা আছে কিনা, দেখলাম আছে, কিন্তু এই টিম গেম বলে কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে সেটা কোচের সমস্যা। তো RFDL একই ব্যাপার। RFDL আমি কিন্তু প্রথম শ্যামল বেসরার কথা বলেছিলাম, এবং এটা কিন্তু আগের RFDL এর পর ওই আমার ওই চ্যাট ফোরামে, তখন আমিও কলকাতায় ছিলাম, ওই নৈহাটি কল্যাণীতে খেলাগুলো দেখতে যেতাম,
গিয়ে দেখলাম একটা শ্যামলা ছেলে, একটু কনফিডেন্সের অভাব আছে, কিন্তু বল ধরা ছাড়ার মধ্যে একটা শিক্ষার ছাপ আছে। তো আমি যখন ইন্ডিয়া থেকে ব্যাক করলাম তখন ওইটা নিয়ে লেখালেখি করলাম। তারপর কিছু লোক জানতে পারলো শ্যামল বেসরার নাম। তারপর তো কলকাতা ফুটবল লিগে লোকে দেখলোই ওর খেলা। তো যেটা মানে ইউথ ডেভেলপমেন্ট অনেক কিছুই করা যায়। দেখুন মানে স্পেন বা বেলজিয়ামে প্রচুর কোচ আছে স্কুলে। এখানে ইউরোপে স্কুল টুলেও ফুটবলটা পড়ানো হয়, মানে সবাইকে শেখানো হয় বেসিক ফুটবল। তো এমনি সাধারণ স্কুল টুলে অনেক কোচ আছে। তো এই ধরনের কোচে কিন্তু কারো হয়তো বি লাইসেন্স আছে, কারো সি লাইসেন্স। তো এরা কিন্তু বেসিকটা জানে। তো আপনার যেই আন্ডার 17 স্কোয়াড আছে বা আন্ডার 15 স্কোয়াড, তার জন্য যে দারুণ সার্টিফাইড কোচ লাগবে তা নয়। আপনার এমন কোচ লাগবে যে কোচিংটা জানে, বেসিকটা জানে। তো এইটা তো দেখা গেছে যে আমাদের এই মুহূর্তে যারা কোচরা রয়েছে, অবাঙালি বা বাঙালি, তার বেশিরভাগ জানে না কি করে ফুটবলটা শেখাতে হয়। তো আপনি আপাতত কি করতে পারেন, এই বেলজিয়াম স্পেন থেকে নিয়ে আসুন ইউথ লেভেলের কোচ। এই যেমন ইউনাইটেডের যে কোচটা, হেড কোচ, তার বোধহয় বি লাইসেন্স, তার এ লাইসেন্সও নেই। এবং এই ধরনের কোচদের কিন্তু খুব বেশি স্যালারিও না। এরা বেসিক্যালি আপনার যেমন স্কুলের টিচার আছে না, পিটি টিচার, এরকম বিভিন্ন ক্লাব, ছোট ছোট ক্লাবে, ইউরোপে ক্লাবে এরা কাজ করে। এদের স্যালারি একদমই কম। আপনি এরকম একাধিক টিচার আনতে পারেন। আবার অনেকে বলতে পারেন অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট। না, কেন গাজন নষ্ট হবে? আপনি যখন একটা হসপিটালে যান তখন যদি দেখেন অনেক ডাক্তার আছে, আপনি বলেন বাবা এই হসপিটালে এত ডাক্তার, উল্টো হয়। লোকজন খুব এই হাসপাতালে ডাক্তার নেই। আপনি যখন একটা স্কুলে যান, মানে কারোর ধরুন কাউকে ভর্তি করবেন, আপনি বলুন বাবা স্কুলে এত টিচার। আপনি ধরুন উল্টোটা বলেন না, যে স্কুলে কেন টিচার নেই, পর্যাপ্ত টিচার নেই। তো একাধিক কোচ থাকলে সমস্যা নাই। সমস্যা যদি আপনার একটা অর্গানাইজেশন স্ট্রাকচার না থাকে, তখন কে কী কোচিং করাচ্ছে কেউ জানে না। তো আপনার কোচ লাগবে এবং তার সাথে একটা স্ট্রাকচার্ড কোচিং সিস্টেম লাগবে। যেমন স্কুলে হয় না, আপনার একটা স্কুলে দেখুন আপনার তো একটা স্টাফ রুমই থাকে। তো যাকে স্টাফ রুমটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আপনার কিন্তু একাধিক কোচ লাগবে। এবং এটাও দেখতে হবে যে বাংলাতে হয়তো কোনো যোগ্য কোচ আছে। যেমন ধরুন শ্যামল বেসরা পান্ডুয়া থেকে উঠে এসছে, তো একদম অজগা থেকে উঠে এসছে। তো ওর খেলা দেখলে তো হাইলি এডুকেটেড মনে হয়। তাহলে কে ওকে কোচিং শিখেছে? নিশ্চয়ই কোনো ব্যক্তি শিখিয়েছে, কোনো সফটওয়্যার শেখায়নি। তো যে শিখিয়েছে, ডাজেন্ট ম্যাটার তার কী নাম, সে কী জাতের, কী ধর্মের, তাকে ধরুন, তাকে সাপোর্ট করুন। বা যে ধরুন দেবজিৎ রয়কে তৈরি করেছে, কে করেছে, কে আধুনিক খেলাটা শিখিয়েছে? দেবজিৎ নিশ্চয়ই ইউটিউব দেখে পুরোটা শেখেনি, কেউ তো শিখিয়েছে। হয়তো সে দেখুন ও স্কুলের টিচার, গিয়ে তার সঙ্গে কোলাবোরেট করুন। মানে আপনাকে একটা কোচিং পুল তৈরি করতে হবে, যেখানে আপনি যোগ্য কিছু বিদেশি কোচকেও রাখবেন, আর কিছু অনামী, অখ্যাত এই ধরনের মানুষরা বেশিরভাগ ইন্ট্রোভার্ট হয়। মানে যারা সত্যিকারে গুণী কোচ হয়, তারা তো দেখবেন একটা ছেঁড়া গেঞ্জি পরে, একটা লুঙ্গি পরে হয়তো কোচিং করাচ্ছে, একদম সাধারণ জীবনযাপন করছে। তো তারা কিন্তু নিজে থেকে বেরিয়ে আসবে না। ওই মণিমাণিক্য যেমন খুঁজতে হয়, যেমন আপনাকে খুঁজে খুঁজে শ্যামল বেসরাদের ধরে আনতে হয়, দেবজিৎরাদের ধরে আনতে হয়, তেমনই এই ধরনের কোচদেরকে ধরে আনতে হবে। আপনি একটা গাল ভরা একখানা মোটা গোফাল একটা কোচ ধরে আনলেন, যে সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, খুব লাভ হবে না। আপনি হয়তো সোশ্যাল মিডিয়া কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে পারবেন, কিন্তু প্লেয়ার তৈরি করতে পারবেন না। তো এই ধরনের যারা কোচ আছে ধরুন গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে, যাদের তো কোনো সার্টিফিকেটই নেই, তাদেরকে আপনি কোলাবোরেট করুন। তাদেরকে আপনার যে কোচিং পুল তার মধ্যে নিয়ে আসুন। আপনার লাইসেন্সের জন্য তো কয়েকটা পদ লাগবে, সেই পদ তো আপনার হয়েই যাচ্ছে আপনি যদি একাধিক কোচ আনেন। কিন্তু আপনার অ্যাকচুয়াল খেলা শেখানোর জন্য, যেমন হাতির বলে না, হাতির দুটো দাঁত, একটা দেখানোর জন্য, একটা খাবার জন্য, চিবোনোর জন্য। তো দেখানো মানে আপনার লাইসেন্সিংয়ের জন্য আপনার তো কোচ রয়েছে বা হয়ে যাবে যে আপনি যদি একাধিক কোচ আনেন। কিন্তু আপনার অ্যাকচুয়াল খেলা শেখানোর জন্য আপনার আন্ডার 17 ছেলেদের আপনার ডেভেলপমেন্ট, RFDL, ক্যালকাটা ফুটবল লিগ, রিজার্ভ টিম বেসিক্যালি, বা আপনার সিনিয়র টিমে যে জুনিয়র প্লেয়ার আছে তাদের খেলা শেখানোর জন্য কিন্তু কোচ লাগবে। তো এই ব্যাপারটা এরকম মানে, আর
দীর্ঘায়িত করতে চাই না এই আলোচনাটা। তো এরকম একাধিক বিষয় কিন্তু কাজ করাই যায়, তার জন্য অফুরন্ত পয়সা লাগবে না। সকলে ভালো থাকবেন।